আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশে নির্বাচনী অধিকারের সমতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ কেস পড়াশোনা করব। তো আমি নেক্সট ক্লাসটা হবে রাইট টু ইকুয়ালিটি। তার আগে এই কেসটি যেহেতু গুরুত্বপূর্ণ এর জন্য আমি আগেই আলোচনা করে নিচ্ছি। তো এই মামলাটির নাম হচ্ছে শেখ আব্দুস সবুর বনাম রিটার্নিং অফিসার। তো এই মামলার যদি আমরা পেছনের গল্প নিয়ে প্রথমে আলোচনা করি, যে শেখ আব্দুস সবুর যিনি আছেন উনি হচ্ছে প্রার্থী হতে চাইছিলেন, যে তার এলাকার যে বোরাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দাঁড়াতে চাইছিলেন। তো তিনি চেয়েছিলেন যে জনগণের সেবা করবেন, এই কারণে উনি ইলেকশনে দাঁড়াবেন। তো পরে আমরা দেখবো যে ওনার যে নমিনেশন যেটা আছে এটা রিজেক্ট করে দেন রিটার্নিং অফিসার। তার কারণ ছিল ওনার কিছু ঋণ ছিল, জনতা ব্যাংক এবং হচ্ছে কৃষি ব্যাংকে কিছু ঋণ ছিল। এখন তো ওই সময় 1987 সালে একটি নতুন আইন তৈরি করা হয়েছিল। ওই নতুন আইনে যেটা হয়েছিল যে এইরকম বকেয়া ঋণ থাকলে তাকে ইলেকশন থেকে ডিসকোয়ালিফিকেশন করে দেওয়া হবে। তো উনি এই সিদ্ধান্ত মেনে নেন নাই, যার ফলে উনি দেখবো যে ইউনিয়ন পরিষদ যে অর্ডিন্যান্স যেটার আন্ডার এই ডিসকোয়ালিফিকেশনটা আনা হইলো, তো ওইটার সেকশন 2G এই যেটা আছে এটাকে উনি চ্যালেঞ্জ করলেন, বললেন যে এই যে প্রভিশনটা আছে এটা ডিসক্রিমিনেটরি এবং ভায়োলেটেড কনস্টিটিউশনাল প্রিন্সিপালস। তো শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখবো যে উনি হাইকোর্টে মামলা হেরে যান। তো এরপরে উনি আপিল বিভাগে অনুমতি করেন। এখন এই যে আইনটা, যে আইনের আন্ডারে ওনাকে ডিসকোয়ালিফিকেশন করা হইলো, এটার একটা খুব মেইন যে লিগ্যাল প্রভিশন এটা ছিল যে এটা যারা ব্যাংক লোন ডিফল্ট করেছিল লোকাল গভর্নমেন্ট ইলেকশনে তাদেরকে বার করেছিল, কিন্তু এই ধরনের সিমিলার রেস্ট্রিকশন পার্লামেন্টের ক্যান্ডিডেটদের আন্ডারে দেওয়া হয়েছিল না। তার মানে আপনি লোকাল গভর্নমেন্টের যদি আপনি ব্যাংক ডিফল্ট করেন, লোন ডিফল্ট করেন, আপনি বার হবেন, কিন্তু পার্লামেন্টারি ইলেকশনে এই ধরনের যে বার হবে এটা হবে না। এরপরে আমরা দেখবো যে এখন মেন কথা হচ্ছে তাহলে কোশ্চেনটা আসে যে এই যে একই দেশে দুইটা আলাদা পদের জন্য দুইটা আলাদা নিয়ম কেন হবে। তো এখানে আমরা দেখবো যে লিগ্যাল যে কোশ্চেনটা এখানে অ্যারাইজ করে। তো প্রথম যে প্রাইমারি যে লিগ্যাল কোশ্চেনটা ছিল যে আদালতের সামনে এটা কোশ্চেন ছিল এই যে অর্ডিন্যান্সের যে সেকশনটা এটা কি আসলে কনস্টিটিউশনের যে ইকুয়ালিটির যে গ্যারান্টিটা আছে এটা কি ভায়োলেট করে কিনা। কারণ দে হ্যাভ ক্রিয়েটেড ডিফারেন্ট স্ট্যান্ডার্ডস ফর লোকাল গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্টারি ক্যান্ডিডেটস, যে সংসদ সদস্য এবং ইউনিয়ন পরিষদ সদস্যের জন্য আলাদা যে নিয়ম তৈরি করলো এটা কি আসলে যে ইকুয়ালিটি ভায়োলেট করে কিনা। তো এই যে ক্লাসিফিকেশন অ্যানালাইসিস আমরা দেখবো যে আপনারা জানেন সাধারণত আর্টিকেল 27 এর আন্ডারে যে ইকুয়ালিটি সবার জন্য সমতার যে অধিকার এটা দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু এক্সেপশন আছে যে ক্লাসিফিকেশন করা যাবে, কিন্তু ক্লাসিফিকেশনটা হইতে হবে রিজনেবল ক্লাসিফিকেশন। তো এখন এই যে ভিন্ন আইন যে করলো এটা কি আসলে থাকা যায় কিনা। আর আরেকটা জিনিস হচ্ছে লেজিসলেটিভ ইন্টেন্ট স্ক্রুটিনি। তো আদালত বলল যে এই যে সংসদ সদস্যরা নিজেদেরকে এই আইন থেকে তাহলে কেন বাদ দিলেন, এটা কি নৈতিকভাবে ঠিক ছিল কিনা। তাহলে সেন্ট্রাল ডিলেমা নিয়ে যদি আমরা আলোচনা করি, সেন্ট্রাল ডিমান্ড হচ্ছে ক্যান দ্য ল ট্রিট candidates of different elected offices differently when it comes to financial integrity requirements। তার মানে যে আর্থিক স্বচ্ছতার যে রিকোয়ারমেন্ট এটা কি আসলে ভিন্ন দুইটা গ্রুপের জন্য ভিন্ন নিয়ম থাকা যায় কি না। তো এখানে লিগ্যাল প্রিন্সিপালস যেগুলো ছিল একটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি ইনভলভ ছিল, এই রিজনেবল ক্লাসিফিকেশন করা যাবে কিনা। রিজনেবল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যে দুইটা শর্ত আছে যে ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া এবং রেশনাল নেক্সাস, এই দুইটা কন্ডিশন এই ক্ষেত্রে ফুলফিল হয়েছে কিনা। আর আরেকটা হচ্ছে ইলেকটোরাল রাইটস এর আসলে ধরনটা কি, এটা কি ফান্ডামেন্টাল মৌলিক অধিকার নাকি একটা স্ট্যাটুটরি অধিকার। তো শেষ পর্যন্ত আমরা দেখি যে তাহলে কোর্ট কি কি ডিসিশন দিল। তো কোর্ট শেষ পর্যন্ত আমরা দেখবো যে এইরকম যে ডিফারেন্স যেটা এটা আসলে করতে কিনা, যে ইউনিয়ন পরিষদ আর যারা আসলে পার্লামেন্ট মেম্বার আছে তারা কি আসলেই আলাদা কিনা। তো সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্তটা দিল যে ওনারা বললেন যে এই যে সেকশন 7 এর যে প্রভিশনটাকে আসলে চ্যালেঞ্জ করা হলো এটা আসলে সাংবিধানিকভাবে বৈধ, ইকুয়ালিটি রাইট যেটা আছে এই ইকুয়ালিটি রাইটটা ভঙ্গ হয় নাই। তার কারণ হিসেবে ওনারা বললেন যে ডিসিমিলার ক্লাসেস অফ যে ডক্ট্রিনের আন্ডারে যে ভিন্ন শ্রেণী পার্লামেন্ট মেম্বার আর ইউনিয়ন পরিষদের মেম্বার, দে কনস্টিটিউশনাল ডিসিমিলার ক্লাসেস অফ পিপল হু ক্যান বি লফুলি ট্রিটেড ডিফারেন্টলি, যে তারা আসলে ভিন্ন ধরনের মানুষ, তার জন্য তাদের জন্য আলাদা ধরনের যে নিয়ম এটা থাকতেই পারে। এখন ক্লাসিফিকেশন করতে হলে দুইটা টেস্ট ফুলফিল করতে হয়, একটা হচ্ছে ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া আর একটা হচ্ছে রেশনাল নেক্সাস। প্রথমে বললো এই যে ভিন্ন যে শ্রেণী আছে আসলে কি ইউনিয়ন পরিষদ যারা আছে তারা কি ভিন্ন একটা শ্রেণী হিসেবে তাদেরকে গঠন করে কি না। তো কোর্ট বললো যে তারা আসলে ভিন্ন শ্রেণী গঠন করে, কারণ ইউনিয়ন পরিষদের মেম্বাররা ডেফিনেশন ওয়াইজ তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট বা জনসেবক, আর তাদের একটা যে ফাংশন তাদের ফাংশনটাও কিছুটা ভিন্ন। কারণ তারা হচ্ছে যে জনগণের টাকা পয়সা ট্যাক্স এবং অনুদান এটা হচ্ছে তারা সরাসরি দেখাশোনা করেন। এই জন্য এটা জরুরি যে তাদের আর্থিক সততা থাকবে। তারা নিজেরাই যদি ডিফল্টার হন, যে পার্সন হু ডিফল্টস অন পার্সোনাল লোনস ইজ নট দ্য আইডিয়াল পার্সন টু বি ইন্টারেস্টেড উইথ পাবলিক ফান্ড, যে যদি ওই ব্যক্তি নিজে ঋণ খেলাপি হয় তাকে জনসাধারণের তহবিল রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব আমরা কিভাবে দিব, এটা আদর্শ কোনো কাজ হবে না। আর আরেকটা হচ্ছে রেশনাল নেক্সাস এস্টাবলিশড, যে মানে আলটিমেটলি যে আমরা
উদ্দেশ্য, যে উদ্দেশ্যের ক্লাসিফিকেশনটা করলাম এটার সাথে কি আসলে ক্লাসিফিকেশনের মিল আছে কিনা। তো আদালত এই ক্ষেত্রে যুক্তি দেখায় যে আইন করার উদ্দেশ্য ছিল যে জনগণের যে আর্থিক তহবিল এটাকে রক্ষা করা। তো যে এর জন্য এই যে আমরা আলটিমেটলি এই যে উদ্দেশ্যে আমরা ক্লাসিফিকেশনটা করছি, টু প্রোটেক্টিং পাবলিক ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড প্রিভেন্টিং মিসম্যানেজমেন্ট, এর জন্য এই ক্লাসিফিকেশন যেটা করাটা ঠিক ছিল। কারণ এমপিদের কাছে এরকম ডাইরেক্ট যে ফাইন্যান্সিয়াল যে আর্থিক তহবিল রক্ষার কোনো ব্যাপার থাকে না। তো এখানে তাহলে কোর্ট লিগাল এবং ইথিক্যাল কিছু জিনিস নিয়ে আমরা দেখবো একটা ডিসকাশন করেছিল। তো এটা হচ্ছে যে এই যে আমরা বললাম যে পার্লামেন্ট সদস্যদের জন্য এক নিয়ম, আবার হচ্ছে যে ইউনিয়ন পরিষদের জন্য আলাদা নিয়ম। তো এটাকে এখন কোর্ট এটাকে কনসিডার করে কোর্ট কি এই জিনিসটাকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে কি না। তো কোর্ট শেষ পর্যন্ত বললো যে না, যদিও এটা অনৈতিক, ওনারা বললেন এটা আনএথিক্যাল, মোরালি আনডিফাইনেবল, অমিশন অফ গ্রেভ ইমপ্রপার্টি। এখন যদিও হচ্ছে এটা অনৈতিক, কিন্তু এই কারণে আমরা কোনো কিছুকে অসাংবিধানিক ঘোষণা করতে পারবো না। কারণ কোর্টের কাজ হচ্ছে লিগাল ইন্টারপ্রিটেশন করা, মোরাল জাজমেন্ট, যে নৈতিক বিচার করা, এটা কিন্তু কোর্টের কাজ না। তো এটাকে কোর্ট ক্রিটিসিজম করেছে, কিন্তু এটাকে আনকনস্টিটিউশনাল যে ঘোষণা করে দিবে এটা করে নাই। তো এই ক্ষেত্রে জাস্টিস এটিএম আফজাল উনি যে সূরা আস-সাফ আছে কোরআনের, ওটার দুইটা ভার্স উনি রেফার করে বললেন যে আসলে এই যে কথার কাজের যে মিল নাই এটা আসলে ঠিক না। তো যারা কাজ করবে তাদের কথা এবং কাজের মিল থাকা উচিত। যে ও ইউ হু হ্যাভ বিলিভড, হোয়াই ডু ইউ সে হোয়াট ইউ ডু নট ডু, যে তুমি যেটা করো না এটা কেন বলো। তো এই জন্য উনি বলছিলেন যে কথা এবং কাজের মিল থাকা আসলে উচিত, কিন্তু শেষ পর্যন্ত ওনারা কিন্তু কোনো ডিরেকশন দেন নাই যে আসলে আপনারা সংশোধন করেন। কারণ সাধারণত জুডিশিয়াল রেজিস্ট্যান্ট এই সকল ক্ষেত্রে কোর্ট এক্সারসাইজ করে। আর সর্বশেষ যেটা ছিল ইলেকটোরাল রাইটস কোয়ালিফিকেশন, যে আদালত স্পষ্ট করে বলল যে নির্বাচনে দাঁড়ানোর যে অধিকার এটা আসলে মৌলিক সাংবিধানিক অধিকার নয়, বরং এটা হচ্ছে একটা আইনগত অধিকার। তাই সংসদ চাইলে আইন দ্বারা যে এটা আছে এই যে নিয়মটা এটা চেঞ্জ করতে পারে, এটার যে রেগুলেশন এটা পার্লামেন্ট লেজিসলেশনের থ্রুতে করতে পারে। তো এই গ্রাউন্ডে করা যাবে না। এখন ফাইনাল কোর্ট অর্ডার কি ছিল আমরা যদি আলোচনা করি, একটা হচ্ছে আইন যেটা আছে এটাকে সাংবিধানিকভাবে শেষ পর্যন্ত বৈধ বলে গণ্য করা হয়। আর শেখ আব্দুল সবরের যে ইলেকশন আছে এটাকে বাতিল করে ওই পদে আবার নতুন করে ইলেকশন করার যে অধিকার, এটা মানে করার যে আদেশ সেটা দেওয়া হয়। তো এই মামলাটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের দেখায় যে আইনের চোখে আসলে সব শ্রেণী সবসময় সমান নাও হতে পারে, যদি তাদের কাজের যে ধরন এটা যদি ভিন্ন হয়।